আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। চাঁদপুরে জাহাজের 7 জন হত্যার ঘটনায় গ্রেফতার আকাশ মণ্ডলকে 7 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, পুলিশের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা, কি বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আসলে যেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, অর্থাৎ এই নৃশংস জাহাজের মধ্যে 7 জনকে কিন্তু কুপিয়ে হত্যা করেছে। একজন ঘাতককে কিন্তু কাল র্যাব আটক করেছে। র্যাব আটক করার পর কিন্তু তাকে বিকেলে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে এবং নৌ পুলিশ কিন্তু যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম খান, তিনি কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করে কিন্তু তাকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তুলেছেন। আরমান সাদিকের আদালতে কিন্তু দীর্ঘ শুনানির পর তাকে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এবং এখানে যে যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিল, তারা কিন্তু সেখানে বলেছে যে এই যে ঘাতক আকাশ মণ্ডল উর্ফে ইরফান, সে যে এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এমন নৃশংস হত্যাকাণ্ড কেন ঘটিয়েছে সেটির জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেজন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য তারা রিমান্ডের আবেদন করেছেন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন। তো আদালত সন্তুষ্ট হয়ে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা দেখেছি গতকাল রাতে কিন্তু তাকে নৌ পুলিশের যে অঞ্চল কার্যালয়, সেখানে কিন্তু রাখা হয়েছে এবং নৌ পুলিশের যিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ মামলার আয়ু, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন এবং এখানে কিন্তু কয়েকটি টিম কাজ করছেন, অর্থাৎ পুলিশ। আমরা দেখেছি, আরেকটু তথ্য যদি আমি দিয়ে রাখতে চাই, যেই জাহাজে হত্যাকাণ্ড ঘটেছে, জাহাজটি কিন্তু এখনো সেখানে নোঙ্গর করা অবস্থায় রয়েছে। সেখানে সিআইডি, পিআইবি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। তো আমরা আশা করছি আজ দুপুরের দিকে, যেটি নৌ পুলিশ আমাকে জানিয়েছেন, যে আজ দুপুরের দিকে জাহাজটিকে চেষ্টা করা হবে যে হরিণা ঘাট এলাকায় আনার জন্য। আরেকটু বিষয়, আমি এখানে কথা বলেছিলাম এই নৌ পুলিশের যিনি এসপি রয়েছেন সৈয়দ মুশফিকুর রহমানের সাথে। তারা বলছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যদিও সে প্রাথমিকভাবে বলেছেন যে তার সাথে তিনিও এই আকাশ মণ্ডল এবং কিবরিয়া, যিনি জাহাজের মাস্টার রয়েছেন, তাদের মধ্যে বেতন ভাতা নিয়ে দ্বন্দ্ব ঘটেছিল। এই দ্বন্দ্বের জের ধরেই কিন্তু সে চেতনানাশক ওষুধ খাইয়ে, অর্থাৎ ঘুমের ওষুধ খাইয়ে কিন্তু এদেরকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছেন। সে যেটি গতকালকে র্যাবকে বলেছেন এবং সে আদালতেও একটি কথা বলেছেন। যখন আদালত তাকে জিজ্ঞাসা করেছেন, মহামান্য আদালত বলেছেন যে তার পক্ষে কোনো উকিল নিযুক্ত করেছেন কিনা, কিংবা তিনি কিছু বলবেন কিনা, সে বলছেন যে আমি এই ঘটনাটি সত্য বলছি, আমি এই ঘটনাটি ঘটিয়েছি এবং এই ঘটনার জন্য সে অনুতপ্ত এবং তিনি মহামান্য আদালতকে বলেছেন যে শাস্তি দিবে সেটি সে মাথা পেতে নিবে। তো এখানে আমরা পরে কথা বলেছিলাম, রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছে তারা ধারণা করছে যে এত বড় একটি নৃশংস হত্যাকাণ্ড একজনের পক্ষে করা সম্ভব নয়। তারা আশা করছেন যে এই ঘটনার সাথে আরো অনেকে জড়িত থাকতে পারেন বলে তারা ধারণা করছেন। তারা আশা করছেন যে তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশ কিন্তু এই সত্য উদ্ঘাটন করবেন, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং কেন এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। সেই বিষয়ে আসলে আজ বিকেলের দিকে নৌ পুলিশ একটি ব্রিফিং করার কথা রয়েছে। যদি সেই ব্রিফিং এ আমরা আরো বিস্তারিত তথ্য পাবো বলে আশা করছি। তো এই ছিল ন্যান্সি চাঁদপুরের 7 মার্ডার নিয়ে আমার কাছে সর্বশেষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ আহমেদ। বরগুনা ও যশোরে বেড়েছে অটোরিকশা, ইজি বাইকের দাপট, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এ বিষয়ে আরো জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা ও মোহাম্মদ সালাউদ্দিন। শুরুতেই যাচ্ছি বরগুনায় মুসার কাছে। মুসা, যানজট নিরসনে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছেন কিনা, বিস্তারিত জানাবেন আমাদের।
অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা সদর উপজেলার পৌর এলাকায়। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে বরগুনা পৌরসভার প্রধান সড়ক। এই সড়কে কিন্তু প্রতিনিয়তই ব্যাটারি চালিত অটোরিকশা, সেই অটোরিকশার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে এবং যে কারণে দুর্ঘটনা ঘটছে এবং অন্যদিকে কিন্তু যানজট লেগে আছে। এবং এই একটি রাস্তায় কিন্তু এই যে পৌর শহরের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু এই যে অটোরিকশার যানজট নিরসনে কিন্তু বেগ পেতে হচ্ছে এবং ট্রাফিক ব্যবস্থাপনাও কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে। ট্রাফিক যে নিয়ন্ত্রণকারী যা সংস্থা রয়েছে তারাও কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে এই নিয়ন্ত্রণ করতে। এবং আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এই নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও কিন্তু কার্যত কোনো পদক্ষেপ কিন্তু কাজে আসছে না। এবং বরগুনার যে অন্য 6টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু এই ভয়াবহ আকার ধারণ করেছে। এর মূল কারণ হচ্ছে নিয়ন্ত্রণ নেই। কারণ হচ্ছে এই যে এই অটোরিকশা নিয়ন্ত্রণ করতে যে কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটি কিন্তু করতে পারছে না। এবং অন্যদিকে এই অটোরিকশাগুলোতে প্রতিনিয়তই বিদ্যুতের ব্যবহার হচ্ছে এবং বাণিজ্যিক বিদ্যুৎ ব্যবহার করার কথা থাকলেও কিন্তু আবাসিকভাবে সারা বিদ্যুৎ ব্যবহার করছে, যে কারণে বিদ্যুতের অপচয় হচ্ছে এবং রাষ্ট্রের কিন্তু এক ধরনের অপচয় হচ্ছে। এবং এই ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা থাকার না থেকে কিন্তু যত্রতত্র ভাবেই কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা, মৌসুমী যে রিক্সা চালক রয়েছে তারা কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা কিন্তু তারা চালানো করছে এবং যে কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা বলার চেষ্টা করেছেন, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য লাইসেন্সের আওতায় আনার কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। যশোরে রয়েছেন আমাদের সহকর্মী সাগর, ওখানকার ব্যাটারি চালিত যে অটোরিকশা সেই অটোরিকশার জনদুর্ভোগ কেমন সৃষ্টি হচ্ছে আমাদেরকে জানান। ধন্যবাদ মুসা আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন যে বরগুনার মতো কিন্তু যশোরের চিত্র কিন্তু একই। আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে যশোরে অটোরিকশা এবং ইজি বাইকের কারণে কিন্তু যানজট এমন অবস্থা ধারণ করেছে যেন স্থায়ী যানজট রূপ নিচ্ছে। এখানে ট্রাফিক পুলিশ সকাল থেকে আমরা কাজ করছে, মাঝে মাঝে যানজট ফাঁকা হলেও কিন্তু কিছুক্ষণ পর পর থেমে কিন্তু একেবারে যানজট প্রকট আকার ধারণ করছে। আর একটু জানিয়ে রাখি যে যশোর শহরের এই গুরুত্বপূর্ণ জায়গাটি যানজট প্রকট হওয়ার কারণে এই 10 গজের মধ্যেই কিন্তু এখানে হসপিটাল রয়েছে, যশোর জেনারেল হাসপাতাল। এখানে রোগী ঢুকতে কিন্তু একেবারে মানে প্রাণপণ অবস্থা হয়েছে, এরকম একটা অবস্থা যেখানে দড়াটানা থেকে সদর হাসপাতালের দূরত্ব কিন্তু মাত্র 2 মিনিটের রাস্তা, কিন্তু এই যানজটের কারণে প্রায় আধা ঘন্টা থেকে কখনো কখনো 45 মিনিটও লেগে যাচ্ছে। এটা নিয়ে আমরা একটু মিশ্র প্রতিক্রিয়া কিন্তু জনমনে দেখতে পেরেছি। আবার ট্রাফিক পুলিশের কার্যত যে ভূমিকা আমরা কিন্তু সেটা এখনো পর্যন্ত সেভাবে দেখতে পাইনি। আবার পৌরসভার যে ভূমিকা রাখার কথা ছিল সেটাও কিন্তু আমরা কার্যত এখনো পর্যন্ত দেখতে পাইনি। তারা শহরের আশপাশের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কিন্তু অনেকটা দায় সেরেছে। আবার সদর হাসপাতালের ঠিক 20 গজের মধ্যে অনেকগুলো প্রাইভেট ক্লিনিক রয়েছে যাদের নিজস্ব পার্কিং ব্যবস্থা কিন্তু নেই। পার্কিং ব্যবস্থা না থাকার কারণে তাদের যে সমস্ত রোগীগুলো রয়েছে এবং অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু সড়কের উপরেই পার্কিং করা হয় এবং সড়কের উপরেই রোগী ওঠানামা করানো হয়। সে কারণে কিন্তু যানজটটা আরো বেশি আকার ধারণ করতেছে। তো এ ব্যাপারে আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, যে তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে প্রাইভেট ক্লিনিকের অনুমতি পেতে হলে পার্কিং ব্যবস্থা রাখতেই হবে, এরকম কোনো আইন বা এরকম কোনো বিধান না থাকার কারণে কিন্তু আসলে এই প্রাইভেট ক্লিনিক মালিকরা যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক গড়ে তুলছেন, পার্কিং ব্যবস্থা রাখছেন না। তবে এই ব্যাপারটি সাধারণ জনগণ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এই ব্যাপারটি প্রাইভেট ক্লিনিকের অনুমতি পেতে হলে এটা আইন করে এটা প্রাইভেট ক্লিনিকের অনুমতির বিধির ভিতরে আনার জন্য আমাদেরকে দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। এই ছিল আমার কাছে যশোরের সর্বশেষ। ন্যান্সি। সালাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে মুসা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বরগুনা এবং যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। সচিবালয়ের আগুনের ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। এখন কি অবস্থা দেখছেন? ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? সচিবালয়ের কাজকর্ম কি চালু আছে কিনা, বিস্তারিত জানাবেন আমাদের।
ন্যান্সি, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর বা বাংলাদেশের যে হৃৎপিণ্ড সচিবালয় বা প্রশাসনিক হৃৎপিণ্ড যেটাকে বলা হয়, সেই হৃৎপিণ্ডের ৫ নম্বর গেটের সামনে। আপনারা জানেন প্রধান ফটকের পেছনেই ৭ নম্বর বিল্ডিং, এবং সেই ৭ নম্বর বিল্ডিংয়ে গত রাতে একটা ৫২ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা ৬ তলা, ৭ তলা এবং ৮ তলা, ৯ তলা পর্যন্ত ছড়িয়ে যায় এবং পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় ওই কয়েকটি ফ্লোর। এবং এই মুহূর্তে ৫ নম্বর গেট দিয়েই প্রবেশ করতে পারছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আপনি জানেন যে সকাল থেকে আর কর্মকর্তা কর্মচারীরা প্রধান ফটকের সামনে জড়ো হলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না, এবং তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। কিন্তু সময়টা অর্থাৎ কিছুক্ষণ আগেই তারা কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি খুলে দেওয়া হয়, এবং তখন থেকে সকল কর্মকর্তা কর্মচারীরা এই গেটটি দিয়ে প্রবেশ করছে, যা প্রেস ক্লাবের ঠিক বিপরীত পাশে। এবং মেট্রো রেল স্টেশন থেকে, সচিবালয়ের মেট্রো স্টেশন থেকে নামলেই আপনি এখান থেকে প্রবেশ করতে পারবেন। তবে গণমাধ্যমকে এই মুহূর্তে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনি যেমন একটা হতাহতের ঘটনা জানতে চেয়েছেন, আমরা এখন পর্যন্ত জেনেছি যে একজন ফায়ার ফাইটার ছাড়া এখন পর্যন্ত কারো নিহত বা ঘটনা ঘটেনি, এবং তিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং তার বাড়ি রংপুরে, এবং বেলা 2টার পর বাদ জোহরে তার জানাজা হবে। জানাজা হবে, এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টারও থাকার কথা জানিয়েছেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন এবং ঘটনাস্থল দেখেছেন। দেখে তদন্ত শেষে উনি আমাদেরকে জানিয়েছেন যে জানানো হবে যে আসলে এটা কোনো নাশকতা কিনা, কিংবা এই ঘটনার পেছনের কি কারণ রয়েছে তা তদন্তের আগেই জানানো যাবে না। কেননা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা অনেকবার বলেছেন যে এইভাবে যে বিচ্ছিন্নভাবে আগুন লাগা, সেই আগুন লাগা কোনো সরল ঘটনা নয়, এর পেছনে কারো মদত থাকতে পারে বা নাশকতার কোনো ঘটনা জড়িয়ে থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত এর সত্যতা নিরূপণ করা যায়নি। তবে আমরা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছি যারা ভেতরে প্রবেশ করেছেন, এবং আপনি জানেন সেই একই ৭ নম্বর ফ্লোরেই কিন্তু ডাক ও টেলিযোগাযোগ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় অবস্থিত, যেখানে উপদেষ্টারা তরুণ উপদেষ্টা, এবং সেখানকার তরুণ উপদেষ্টাদের ভবনেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা প্রত্যক্ষদর্শী এবং যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তারা সরু চোখে দেখছে না। তাদের কাছে মনে হচ্ছে যে এর পেছনে কোনো নাশকতার হাত থাকলেও থাকতে পারে। এবং এছাড়াও আমরা যখন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের পুরো ফ্লোর একদম পুড়ে ছাই হয়ে গেছে, তাদের কোনো অবশিষ্ট কোনো কিছু বাকি নেই, এবং উপদেষ্টার কক্ষ সহ সকল কক্ষ পুড়ে গিয়েছে, এবং কোনো কিছুর হদিস তারা পাচ্ছে না। এবং তাদেরকে প্রবেশ করতে না দেওয়া হলেও তারা জানতে পেরেছে যে তাদের ৬ তলা, ৭ তলা, ৮ তলা এবং ৯ তলা, এই ৭ নম্বর বিল্ডিং এর সবগুলো ফ্লোরে ৬, ৭, ৮, ৯ এই 4টা ফ্লোরই একদম পুড়ে ছাই হয়ে গেছে, কোনো কক্ষ কিন্তু অবশিষ্ট নেই। তো এখন পর্যন্ত আমরা এইটাই স্বস্তির খবর দিতে পারছি যে আগুন সম্পূর্ণ নিভে গিয়েছে, এবং আগুন নেভার পরে সচিবালয়ের ভেতরে কর্মচারীরা প্রবেশ করতে পারছে। তো এই মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জানাতুল মোহনা। পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করে সরকার পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও বাস্তবে এর ব্যবহার ঠেকানো সম্ভব হয়নি। এ নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালহে এলাহি কুটি। সুপার শপ ও বাজারগুলোতে ব্যবসায়ীরা পলিথিনের ব্যবহার কমিয়েছেন কিনা, কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পলিথিন ব্যবহারের বিষয়ে একটি নিষেধাজ্ঞা জারি করেছিলেন, এবং বলছিলেন যে পলিথিনের বিকল্প হিসাবে পাটজাত দ্রব্য ব্যবহার করার জন্য এবং কাগজের ঠুঙ্গা ইত্যাদি ব্যবহার করার জন্য। কিন্তু তারা এও বলেছিলেন যে অক্টোবর মাসে থেকে কাঁচা বাজারে এইগুলা বন্ধ হবে, এবং নভেম্বর মাস থেকে এটা এই শপিং মলগুলোতে বন্ধ হবে। কিন্তু বাস্তবে অর্থে সেটা এখন পর্যন্ত বন্ধ হয় নাই। বাজারে, বিশেষ করে কাঁচা বাজারে পলিথিনের যে যত্র ব্যবহার, একটি মাল কিনলে প্রতিটি মালের সাথেই এই পলিথিনটি দেওয়া হচ্ছে। যদিও
বিভিন্ন যে দোকান রয়েছে সেখানে যদিও কাগজের ঠুঙ্গাটা অনেকাংশে ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাস্তবে সেটা পর্যাপ্ত পরিমাণ নয়। আমি কথা বলেছিলাম যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই সব পণ্য কিনতে গেলে তারা যে পলিথিনের উপরে নির্ভর করতে হয়, পলিথিন ছাড়া তারা বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছেন না। আমি কথা বলেছিলাম বিক্রেতার সাথে, বিক্রেতারা বলছেন যে তারা পণ্য বেচা কিনায় যে বিকল্প হিসাবে যে জিনিসটি সেটা ব্যবহার না পাওয়ার কারণে তারা এই জিনিসটি ব্যবহার করতেছে। আমি কথা বলেছিলাম দোকানদার সাথে, দোকানদাররা বলতেছেন যে তারা যেসব পণ্য বিক্রি করেন এবং বিভিন্ন কাছ থেকে তারা এই পলিথিন কিনে এনেছেন সেটা শেষ না হওয়া পর্যন্ত তারা এখনো পর্যন্ত পলিথিন ব্যবহার করছেন। আপনি জানেন যে পলিথিন ব্যবহারের কারণে যত্রতত্র পলিথিনের যে একটা তুপ সৃষ্টি হচ্ছে এবং পলিথিন অনেকটা পরিবেশের ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে, যার কারণে সরকারের এই উদ্যোগটি অত্যন্ত মহৎ ছিল বলে জনসাধারণ বলেছেন, কিন্তু বাস্তবে সেটা এখন পর্যন্ত কার্যকর হচ্ছে না। আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন আমাকে জানিয়েছেন যে এ ব্যাপারে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন এবং উদ্যোগ নেওয়ার পরেও বাস্তবে তারা কোনো কার্যত পদক্ষেপ নিতে পারছে না। আমি আছি এখন একটি দোকানে, তিনি তার বিস্তারিত জানাবেন ভাই। আর তিনি জানাচ্ছেন যে তার দোকানে কেন পলিথিন তিনি ব্যবহার করতেছেন এই বিষয়ে। আপনি পলিথিন কেন ব্যবহার করতেছেন? আমরা এই প্রোডাক্টগুলো মানে আসলে কি মাদে দিব, 5 কেজি পেঁয়াজ অথবা 5 কেজি আলু। আচ্ছা, নিষেধাজ্ঞার পরে কেন পলিথিনটা ব্যবহার করতেছেন? ওইটা তো আসলে দোকানদারের না ধরি, আমার মনে হয় কোম্পানিগুলো তো একবারে সিলগালা করা হয়, যদি বাজার টোটাল না আসে, এটা বিপরীতে অন্য কিছু আসে, তাহলে আমাদের সুবিধা হবে। আপনি যেমনটা শুনছিলেন যে বিক্রেতারা বলছেন যে পলিথিনের যে কোম্পানিগুলো রয়েছে সেখানে যদি বন্ধ না করা হয় তাহলে তারা বিক্রেতার কাছে সহজে পণ্য তুলে দেওয়ার ক্ষেত্রে পলিথিনের বিকল্প হিসেবে তারা কোনো কিছু ব্যবহার করতে না পারার কারণেই বাধ্য হয়ে তারা পলিথিন ব্যবহার করছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজার জেলায় কোনো পলিথিন কোনো কারখানা নেই। একসময়ে এই পলিথিনের হাট ছিল, পৌরসভার উদ্যোগে পরিত্যক্ত পলিথিন কিনা হতো, সেটাও এখন বর্তমানে বন্ধ রয়েছে। এই অবস্থায় মৌলভীবাজার শহরে যে পলিথিনের যত্রতত্র ব্যবহার করে পরিবেশের অনেকটা ভারসাম্য নষ্ট হচ্ছে। এই ছিল মৌলভীবাজারের পলিথিন নিয়ে সর্বশেষ তথ্য। কুটি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সালেহ ইলাহি কুটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম ভারত থেকে চট্টগ্রাম বন্দরে আসলো চালের জাহাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, চাল বোঝাই জাহাজটি ঠিক কখন বন্দরে এসে পৌঁছেছে আর এতে কি পরিমাণ চাল রয়েছে, বিস্তারিত জানাবেন। জি, যেমনটা বলছেন, অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রথম ভারত থেকে কিন্তু প্রথম চালের একটি চালান কিন্তু চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে। গতকালকে বিকালে কিন্তু সেটি বন্দরের বহির্নোঙরে পৌঁছে, তারপর আজ সকাল থেকে মূলত চাল ভর্তি যে জাহাজ সেটি কিন্তু চট্টগ্রাম বন্দরের যে 9 নাম্বার জেটি রয়েছে সেই জেটিতেই ভিড়েছেন এবং ভিড়ের পরপর চালের যে কার্যক্রম প্রক্রিয়া সেটি তারা শুরু করেছেন। আপনি দেখছেন আমরা ঠিক জাহাজের উপরে যেখানে যে চালগুলো ভারত থেকে নিয়ে আসা হয়েছে, যে চালের বস্তাগুলো সেই জাহাজের মধ্যে রয়েছে, সেখানে কিছুক্ষণ আগে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা এসেছেন এবং তারা যেটি দেখছি তারা চালের নমুনা সংগ্রহ করছেন। সেই নমুনা সংগ্রহ করার পরে সেগুলো ল্যাবে নিয়ে যাওয়া হবে এবং ল্যাবে পরীক্ষা করার পর গুণগত মান ঠিক থাকার পরে মূলত চালগুলো এখান থেকে খালাস করা হবে। আমরা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা বলেছি এবং এই যে জাহাজ যে শিপিং লাইন্স নিয়ে এসেছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে বলেছেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে যে উন্মুক্ত দরপত্র দেওয়া হচ্ছে, সেই দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে ভারতের একটি কোম্পানি থেকে মূলত প্রথম চালানে 50,000 মেট্রিক টন কিন্তু সিদ্ধ চাল নিয়ে আসার কথা রয়েছে। তার মধ্যে প্রথম যে চালান 24,600 মেট্রিক টন 690 মেট্রিক টন যে সিদ্ধ চাল সেটি কিন্তু বন্দরে চলে এসেছে এবং এটি কিন্তু এই সরকার আসার পরের প্রথম চালান যে ভারত থেকে যে চালের চালান সেটি এসেছেন। এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা যেটি বলছেন, তারা বলছেন যে উন্মুক্ত দর হওয়ার পত্রে অন্যান্য দেশগুলো কিন্তু এই দরপত্রে ছিলেন, যারা দরপত্র কাজ করেছেন এবং যারা সর্বনিম্ন দরপত্র হিসাবে যাদেরকে পেয়েছেন তাদের থেকে মূলত যে টু যে সরকার টু সরকার যে কথা বলা সেই কথায় কিন্তু মূলত এই চালগুলো সংগ্রহ করা হয়েছে। এবং খাদ্য দপ্তরের কর্মকর্তারা বলছেন এই যে চালগুলো সংগ্রহ করার পরে মূলত এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। পরীক্ষা নিরীক্ষা করা হওয়ার পর আজ বিকাল থেকে যতটুকু জেনেছি বিকাল বা সন্ধ্যার দিক থেকে মূলত এই চালগুলো জাহাজ থেকে খালাসের কার্যক্রম শুরু হবে।
প্রতিদিন যেটি আমরা জেনেছি প্রতিদিন প্রায় 3000 মেট্রিক টন কিন্তু চাল খালাস করার কথা রয়েছে, কারণ এখানে জাহাজের 4টি ক্রেন রয়েছে, সেই ক্রেনের মাধ্যমে কিন্তু প্রতিদিন 3000 মেট্রিক টন চাল খালাস করা হবে। এই করে প্রায় 7 থেকে 8 দিন লেগে যেতে পারে বলে খাদ্য দপ্তরের কর্মকর্তারা বলেছেন, কারণ 24,000 মেট্রিক টন চাল খালাস করার পরে কিন্তু এরই মধ্যে বাকি যে চালের চালান রয়েছে সেই বাকি চালানগুলো সেগুলো কিন্তু ভারত থেকে রওনা হবে বলে আমরা জানতে পেরেছি। সেটি আসতে চট্টগ্রাম বন্দরে হয়তো 4 থেকে 5 দিন বা 7 দিন লাগতে পারে। সেখানে টোটাল যে 50,000 মেট্রিক টন আসবে সেখানে 2,000 মেট্রিক টন বেশি আসার কথা রয়েছে, কারণ যেটি তাদের ভাষায় মাইলেজ বলা যায়, হয়তো বেশি বা কম এই ধারণা করে কিন্তু মূলত মোট 52,000 মেট্রিক টন সেদ্ধ চাল কিন্তু আসবে চট্টগ্রামে। ইতিমধ্যে চালগুলো যে খালাসের কার্যক্রম সেটি শুরু করবে, পরীক্ষা করার জন্য চালগুলো নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষাগারে। সেটি নিয়ে যাওয়ার পর এই চালগুলো এখান থেকে খালাস করা হবে। আরেকটি তথ্য দিয়ে রাখি, যেটি খাদ্য দপ্তর বা খাদ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি, বাজারে ইতিমধ্যে কিছু কিছু চালের দাম বাড়তি 2-4 টাকা করে বা 5 টাকা করে, আবার বস্তা প্রতি 10 টাকা বা 100 টাকা পর্যন্ত চালের যে দাম বাড়তি, সেটি কিন্তু এই চাল আমদানির পরে যখন এই চাল বাজারে সরবরাহ করা হবে এবং বাজারে চালের স্বাভাবিক কার্যক্রম চলবে তখন কিন্তু দাম কমে আসবে বলে আমরা খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি। কারণ এখানে একজন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন, তিনি যেটি বলেছেন, এই চাল যখন বাজারে পৌঁছে যাবে তখন কিন্তু চালের যে দামের ঊর্ধ্বগতি সেটি ধীরে ধীরে কমে আসবে। আরেকটি বিষয় যেটি আমরা জেনেছি, ভারত থেকে প্রথম চালের চালান আসার পরে কিন্তু সাধারণ মানুষ এবং সরকারের যে উদ্যোগ সেটিকে স্বাগত জানানো হচ্ছে, কারণ ব্যবসায়ীরা বলছেন এভাবে যদি পারস্পরিক সম্পর্ক আরো উন্নত হয় এবং চালের যে চালান এসে দ্বিতীয় চালানও যদি চলে আসে তাহলে বাংলাদেশের চালের বাজারে যে একটু দাম বেশি বা সরবরাহ ঠিক থাকলে বাজারের কার্যক্রম স্বাভাবিক হবে। তো চট্টগ্রাম বন্দর থেকে বন্দরের যে ভারতের যে জাহাজ সেই জাহাজ থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী AKM নাজিম। গেল সপ্তাহ থেকে বান্দরবানে ঢল নেমেছে পর্যটকের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই হাজার হাজার পর্যটক আসেন এই জেলায়। একই সঙ্গে পর্যটক বেড়েছে সাতক্ষীরায়ও। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন এবং শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমেই যাচ্ছি নয়নের কাছে। নয়ন, এই ছুটিতে বান্দরবানের পর্যটকের আগ্রহ কেমন দেখছেন, কি বলছেন হোটেল ব্যবসায়ীরা, বিস্তারিত জানাবেন। দীর্ঘ 4 বছর পর আবারও চেনারূপে ফিরেছে বান্দরবানের পর্যটন খাত। আমি যদি একটু পেছনে গিয়ে যদি একটু জানাতে চাই, বিশেষ করে 2020 সাল থেকে বান্দরবানের পর্যটনে করোনা থেকে শুরু করে কুকুচিন ইস্যু, বন্যা সহ নানা কারণে দীর্ঘ 4 বছর ধরে বান্দরবানের পর্যটন খাতটি আসলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত ছিল। এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, যার কারণে আসলে এখানকার যে হোটেল মোটেল রয়েছে, পরিবহন রয়েছে এবং পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসাগুলো রয়েছে তারা মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছেন। কিন্তু নতুন করে যে এখন আবারও বান্দরবানের যে ক্ষতিগ্রস্ত পর্যটন আবারও নতুন করে ফিরতে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি গত 1 সপ্তাহ ধরে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো লোকারণ্যে পরিণত হয়েছে। বান্দরবানের বিশেষ করে 4টি উপজেলায় এখন পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। রুমা, থানসি, রোয়াংছড়ি উপজেলা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এরপরও আমরা দেখেছি গত 1 সপ্তাহ ধরে বান্দরবানের যে হোটেল মোটেলগুলো রয়েছে, হোটেল মোটেলগুলোতে যে বুকিংটা শতভাগ ছিল, অর্থাৎ এখানে মানুষের তিল ধারণের কোনো ঠাঁই নেই বান্দরবান পর্যটন স্পটে। একইভাবে যে যদি বলি আমি 4 শতাধিক পর্যটকবাহী যে পরিবহনগুলো রয়েছে, পরিবহনগুলো প্রতিদিন বিভিন্ন স্পটে আসলে ছুটে যাচ্ছে। এখানে ব্যাপক সংখ্যক পর্যটক আসার কারণে মূলত এখানকার যে হোটেল মোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দারুণভাবে খুশি। আমি একজন এখানকার কিছু পর্যটকের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কক্সবাজার থেকে ভাই। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে ভাই। আপনার কেমন লাগছে? কোথায় কোথায়? খুব ভালো লাগছে। আমরা এখানে সবগুলা দেশে ঘুরে ঘুরে। আপনারা সমুদ্র নগরী থেকে পাহাড়ে আসছেন। জি জি। এখানকার পরিস্থিতি কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে। হ্যাঁ, শুনছিলেন আসলে দুজন সমুদ্র নগরী কক্সবাজার থেকে ঘুরতে এসেছেন পাহাড়ে। তারাও এখানকার যে পাহাড় প্রকৃতি এগুলো দেখে তারা মুগ্ধ হয়েছেন। তারা অর্থাৎ এখানকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি নিয়েও তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কতজনের টিম এসেছেন এখানে? আমরা আসছি 45 জন, 50 মতো হবে। কক্সবাজার থেকে আসছি, সদর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আমরা ভ্রমণ করার জন্য আসছি।
খুব ভালো লাগতেছে, আনন্দ পাইছি। পরিবেশ ভালো, অনেক ভালো, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, যেমনটি শুনছিলেন, বিশাল একটি টিম নিয়ে তারা সমুদ্রনগরী কক্সবাজার থেকে ঘুরতে এসেছেন। এখানকার পরিবেশ প্রকৃতি নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখানে কোনো ধরনের সমস্যা তাদের হয়নি বলছেন। অর্থাৎ আমি যদি বলি, গত 4 বছর ধরে বান্দরবানের পর্যটন নিয়ে নানা প্রশ্ন ছিল, সেই প্রশ্ন আসলে এখন অনেকটা কেটে গেছে বলা যায়। অর্থাৎ এখানকার যেই যদি বলি কুকুচিং ইস্যুর কারণে মূলত বান্দরবানের যে পর্যটন ঘাটতি, এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানুষ ভয়ে আসার জন্য এখানে আসতে চায়নি। কিন্তু এখন এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, নিরাপত্তা বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে এবং টুরিস্ট পুলিশ রয়েছে, তারা এখানে যারা পর্যটকরা ঘুরতে আসছেন তারা তাদের নিরাপত্তার জন্য কাজ করছেন, তেমনটি জানিয়েছেন। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের খবর। আমরা আরো পর্যটনের খবর জানার জন্য চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী শরীফুল্লাহ খান কাইসারের কাছে। নয়ন, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে নয়নাভিরাম মুজাফফরের বাগান, সেখানে আজ বলা যেতে পারে সাতক্ষীরার সমগ্র সাতক্ষীরা সদর থেকে একেবারে সুন্দরবন এবং সুন্দরবন থেকে যে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত পর্যন্ত একেবারে নয়নাভিরাম যে পরিস্থিতি, সেখানে পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। সকল প্রতিকূলতাকে মাড়িয়ে, রাস্তাঘাটের দুর্দশাকে ছাড়িয়ে এখানে পর্যটকরা ঘোরাফেরা করছে। আজকে কিন্তু ছুটির দিন না, তারপরেও কিন্তু ছুটির এই মৌসুম, পর্যটনের এই মৌসুমে ভরপুর পর্যটকরা রয়েছে সব জায়গাতেই। সব জায়গাতে মূলত মূল আকর্ষণ তবে সুন্দরবন এবং সমুদ্র সৈকত, এর মাঝেও ঋষিল্পী, আব্বাস বাগান, টেভাটার যে রূপসী পল্লী এবং অন্যান্য যে বসন্তপুর সহ সারা জেলার বিভিন্ন এলাকা জুড়েই কিন্তু বসন্ত উৎসবের মতো করেই এই যে শীতে, এই শীতেই পর্যটকরা মেতেছে আজকের এই শীতের মৌসুমে ঘোরাফেরার জায়গা দেখতে। সাতক্ষীরার এই নান্দনিক সৌন্দর্য দেখার জন্য স্থানীয়দের মানুষদের পাশাপাশি এসেছে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন স্থানে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বরিশাল থেকে আসছি। কি কি দেখলেন? আমরা মুজাফফর বাগান দেখলাম, তারপর হইলো আব্বাস গার্ডেন দেখলাম, তারপর হইলো ঋষি শিল্প এখানে দেখলাম, এবং আমরা 10 দিন হয়েছে বেরিয়েছি আর কি, এবং খুব ভালো লাগছে আর কি। এই যে সাতক্ষীরার অনেক পর্যটক দেখলাম, তারা বিভিন্ন দেশ থেকে আসছে। আমরা এরপর যাব। এখন আপনারা কোথায় যাবেন? এখন আমরা সাতক্ষীরার আরো দর্শনীয় স্থান দেখবো। মুজাফফরনগর সুন্দরবন এলাকায় যাব, দেবাটা ওই কালীগঞ্জের ওদিকে। আমরা মূলত দেশ ভ্রমণে বের হয়েছি, তবে সর্বশেষ জেলার দর্শনীয় স্থান হিসেবে আমাদের সাতক্ষীরা অনেক ভালো লাগলো আর কি। কালকে থেকে আমরা দেখছি সাতক্ষীরা, এই ঋষিল্পী, তারপর আব্বাস বাগান, তারপর রাত্রে গেলাম লেক ভিউতে, অত্যন্ত সুন্দর। আরো দেখার চেষ্টা করতেছি সাতক্ষীরাকে। আজকে সারাদিন ঘুরবো সাতক্ষীরা আর কি। হ্যাঁ, যেমনটি শুনছিলাম যে সাতক্ষীরার বিভিন্ন স্থানে মানুষ ঘুরে বেড়াচ্ছে এবং তারা এবং দর্শনীয় স্থানগুলো দেখার জন্য মানুষের মধ্যে একটা আগ্রহের জায়গাও তৈরি হয়েছে। সবাই আসলে সাতক্ষীরার যেসব দর্শনীয় স্থান রয়েছে, যেমন বসন্তপুর নৌবন্দর, ভারত বাংলাদেশের একমাত্র নৌবন্দর, যেটি আসলে কেউ এখনো পর্যন্ত এই বন্দরটি চালু হয়নি নানা জটিলতায়, কিন্তু এক সময় ছিল একেবারে ভরপুর পণ্য আনা নেওয়া, তারপরে মানুষের যে যাতায়াত সবকিছুতে। তো সেই জায়গাটিও দেখতে, সুন্দরবন দেখতে, মুজাফফর বাগান দেখতে, লেক ভিউ দেখতে, তারপরে তালা উপজেলার বিভিন্ন জায়গা দেখতে মানুষের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়ে আছে। তবে রাস্তার উন্নয়নের কথা পর্যটকরা বারবার বলছেন যে এই রাস্তা, যেটি সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং স্লোগান, সাতক্ষীরার আকর্ষণ, সড়কপথে সুন্দরবন, সেই সড়কটি দুর্দশাগ্রস্ত। দ্রুত সড়কটি উন্নতি করে পর্যটকদের যাওয়া আসার পথটি আরো সুগম করার আহ্বান জানিয়েছেন এবং পর্যটকদের নানান সুযোগ সুবিধা বাড়ানোরও আহ্বান জানিয়েছিলেন। এই ছিল সাতক্ষীরার এই পর্যটন মৌসুমে মানুষের যে আগ্রহ এবং পর্যটকদের যে আগ্রহ, তার সর্বশেষ দর্শক আমরা এখন আপনাদেরকে স্টুডিওতে ন্যান্সির কাছে নিয়ে যাচ্ছি।
সুমন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে নয়ন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে সাতক্ষীরা এবং বান্দরবান থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। শীতের হিমেল হাওয়া মানেই পর্যটন মৌসুম, একই সঙ্গে বছরের শেষ সময়। সব মিলিয়ে পর্যটকের টইটুম্বর কক্সবাজার, কোথাও নেই তিল ধারণের ঠাঁই। এ নিয়ে কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সৌরভ দেব। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এখানে দেখে মনে হতে পারে আজ সরকারি ছুটির দিন, কিন্তু না, আজ বৃহস্পতিবার হলেও এখানে পর্যটকে একদম টইটুম্বুর করছে। বছরের শেষ সময় এবং সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি রয়েছে। বিশেষ করে এই সময়টাতে পর্যটকরা তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন কক্সবাজারে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন সাগরে ভাটা চলছে, কিন্তু তারপরেও হাজার হাজার মানুষ যেন সমুদ্র স্নানে ব্যস্ত। এবং সেই সাথে কেউ কেউ এখানে যেই জেটস্কিগুলো রয়েছে সেখানে চড়ছেন এবং এই সমুদ্রের সাথে যে সুন্দর মুহূর্তটি সেটি অনেকেই ক্যামেরা আর ছবি তুলছেন। এবং সেই সাথে এই যে কক্সবাজারে বছরের শেষ সময়টাতে প্রায় প্রতিদিনই লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটছে, সেটিকে সামনে রেখেই বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং সেই সাথে হোটেল মোটেল ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই ডিসেম্বরের এই শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কক্সবাজারের হোটেল মোটেলগুলোতে অগ্রিম বুকিং ছাড়া আসলে কোনো ধরনের কক্ষ পাওয়া যাচ্ছে না। এবং সেই সাথে সেন্ট মার্টিনেও প্রতিদিন 2000 করে পর্যটক আসা যাওয়া করছেন। আর ট্যুরিস্ট পুলিশ যেটি বলছে, পর্যটকের এই যে অতিরিক্ত চাপ সেটি সামাল দিতে তারাও বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং সৈকতের বিভিন্ন পয়েন্টে তারা অভিযোগ বক্স খুলেছে এবং সেখানে যে কোনো ধরনের অভিযোগ পাওয়া মাত্রই তারা ব্যবস্থা নিচ্ছেন। এবং আমরা গত কয়েকদিন ধরে আসলে কক্সবাজারে যেটি দেখতে পেয়েছি, এখানে যারা হোটেল মোটেলগুলোতে বুকিং ছাড়া কক্সবাজার এসেছেন তারা অনেকেই বিপদে পড়েছেন, অনেকেই রাত্রি যাপন করেছেন কক্সবাজার সৈকতের মধ্যেই। এবং অনেকেই কক্সবাজার এসে হোটেল না পেয়ে কিছু সময় পার করেই ফিরে গেছেন তাদের বাড়িতে। তো কক্সবাজার থেকে আসলে এই যে পর্যটন মৌসুম এবং বলা যায় একদম ভরা মৌসুম, এই মৌসুমটি কক্সবাজারের পর্যটনের জন্য একটি উৎসবের আমেজ বললে এই হয়। এবং এই সময়টাতেই আসলে পর্যটকের টইটুম্বুর থাকে কক্সবাজারে। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠক শেষে ব্রিফ চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমর্থ করার জন্য আবেদন আমরা জানাবো। একটা বিষয় হলো যে আমরা এই কমিশন গঠন হওয়ার প্রাককালে আমরা দেখতে পেয়েছি যে সাবেক একজন বিজিবি মহাপরিচালক তিনি দেশ ত্যাগের চেষ্টা করেছিলেন পরিবার সহ। এরকম বিজিবির ঘটনার আগে এবং পরবর্তী সময়ে অনেক কর্মকর্তা জড়িত ছিলেন যারা এই তদন্তকারী জড়িত ছিলেন। তো তাদের দেশ ত্যাগের ব্যাপারে আপনাদের কোনো বিধিনিষেধ থাকবে কি? আমরা এটা আমাদের কমিশনের যারা মেম্বার আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং যদি আমরা মনে করি যে এই ইনভেস্টিগেশনের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে তার দেশে অবস্থান করা প্রয়োজন, সেটা আমরা অবশ্যই সে ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। 2 হলো যে যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, তার একটা পার্ট হলো যে আমাদের দেশে অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তি
5 আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে দায়ী, তারা কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন, সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠক শেষে ব্রিফ চলছিল, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।